গতকাল রাত থেকে নিশ্চয়ই পুরো ঘটনাটা, শেরপুরের যে ঘটনা, এই ঘটনাটা আপনি অবজার্ভও করেছেন। একটা প্রশ্ন আসলে, ভোটের মাঠের, এই প্রচারণার মাঠের নিরাপত্তাটা কেমন ছিল? কেমন আসলে সবগুলো জায়গায় যদি বলি, কেমন আছে নিরাপত্তা ব্যবস্থা? ইসি থেকে খুব জোর দিয়ে বলা হচ্ছে 9.5 লাখ সদস্য থাকবেন, 500 ড্রোন ক্যামেরা দিয়ে সার্ভেলেন্স হবে, যেগুলো যদিও সেগুলো ভোটের দিনের কথাবার্তা, কিন্তু এর আগের যে সময়টা, এই সময়টাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং প্রশাসনের ভূমিকাটা আপনি কি দেখেছেন? দেখুন, প্রশাসনের তো অনেক লিমিটেশন আছে, আমাদের রিসোর্সের লিমিটেশন আছে, আমাদের বাহিনীগুলোরও লিমিটেশন আছে। আমরা জানি যে একটা জুলাইয়ের পরে একটা বিরাট ধরনের, বিশেষ করে পুলিশ বাহিনী এবং গ্রাম পুলিশ, আনসার, এদের মধ্যে একটা রিঅর্গানাইজেশন এখনো সম্পূর্ণরূপে হয়নি। কিন্তু সবথেকে বড় দায়িত্ব হচ্ছে, আমরা যে বারবার খালি বলি যে নিরাপত্তা বাহিনীগুলোকে এবং সরকারের উপরে ব্লেম দেয়, সব থেকে ইম্পর্টেন্ট কাজ হচ্ছে রাজনীতিবিদদের নিজেদের। তারা নিজেরা যদি তাদের অর্গানাইজেশনকে ঠিক পথে পরিচালনা না করতে পারে, তাহলে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব তারা কিভাবে নিবে? এই যে আমি খুবই অ্যাপ্রিসিয়েট করি বর্তমান এই ইলেকশন কমিশনের যে ইনিশিয়েটিভ তারা নিয়েছে, যে উভয় পক্ষকে একই প্যান্ডেলের নিচে এনে তাদের মধ্যে জনগণ তাদের বক্তব্য শুনবে। এটা একটা ইনোভেটিভ অ্যাপ্রোচ, আগে এগুলো হয়নি। কিন্তু এগুলো তো আমাদেরকে মানতে হবে, সারা পৃথিবীতে জুড়ে হয়। এবং শুধুমাত্র তাই নয়, বিভিন্ন নির্বাচনে আমরা দেখেছি যে টেলিভিশন প্রোগ্রামগুলো করা হয়েছে ইউনো গ্রাম পর্যায়ে, আপনার উপজেলা পর্যায়ে, যেখানে বিভিন্ন দলের প্রার্থীরা বা সমর্থকরা এসে তাদের বক্তব্য দিয়েছে। সেখানে তো এই ধরনের কোনো হইহট্টগোল বা বিশৃঙ্খল পরিস্থিতি হয়নি। তাহলে এখানে হলো কেন? এবং আমি মনে করি যে হয়তো দুইজন, আমি জানি না ঠিক শিওরলি, যে উভয় পক্ষেরই তো প্রার্থীরা সেখানে ছিলেন। তো তাদের উপস্থিতিতে এই ধরনের ঘটনা ঘটলো। তো এটা অত্যন্ত দুঃখজনক, এবং এখানে যে আমাদের রাজনৈতিক প্রজ্ঞার অভাব বলেই আমি মনে করি। এবং এটা অত্যন্ত দুঃখজনক যে আজকে দেখেন, 72 সালের 71 সালের ডিসেম্বরে যদি স্বাধীনতা, বাংলাদেশের অভ্যুদয়ের পর থেকে এখন পর্যন্ত, এক্সেপ্ট ওয়ান্স যখন আওয়ামী লীগ এবং বিএনপি তাদের টার্ম পুরো করে তাদের ক্ষমতা হস্তান্তর করেছিল, আমাদের প্রত্যেকটা ক্ষমতা হস্তান্তর হয়েছে অত্যন্ত দুঃখজনকভাবে অগণতান্ত্রিক প্রক্রিয়ায় এবং অনির্ধারিত প্রক্রিয়ায়। এবং আমরা কখনোই গণতন্ত্রকে তার সুষ্ঠু পথে আগাতে দিতে পারিনি। এবং সেগুলোর জন্য কিন্তু মানে অনেককে দায়ী করা হয়, কিন্তু রাজনীতিবিদদেরকে তার দায়িত্ব এড়ালে চলবে না। এবং আমরা যদি অতীত থেকে শিক্ষা না নেই, তাহলে ভবিষ্যতে কিন্তু এই অগণতান্ত্রিক শক্তিরই হাত শক্ত হবে। তো এখানে যেমন ধরুন আপনার মানে নিজেদের দায়িত্বটা স্বীকার করে নেওয়া। আমি মনে করি যদি বিএনপি তার এই যে বলল যে তার জেলা কমিটিকে স্থগিত করেছে, হুইচ ইজ এ ভেরি পজিটিভ স্টেপ, একই কিন্তু স্টেপ নেওয়া উচিত জামাত ইসলামীরও, বা ওখানে যে দল যিনি ক্যান্ডিডেট আছেন, যাতে আমরা জিনিসটা ফার্স্ট অফ অল কুল ডাউন হোক, ওখানে টেম্পারেচারটা নেমে আসুক, এবং উভয় দল যেন তারা নিজেদের আত্মসমালোচনা করে। এবং যদি সত্যিকার অর্থে কেউ ইনসাইট করে থাকে, কেউ এদেরকে উত্তেজিত করে থাকে, তাদেরকে আইনের ব্যবস্থা তো নিবেই, এবং দল থেকেও তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া উচিত। কারণ এই ধরনের এখন পর্যন্ত কিন্তু ওভারঅল আমি মনে করি বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অতটুকু খারাপ হয়নি। কিন্তু যদি এটাকে খারাপ করতে দেওয়া হয়, তাহলে সমস্ত নির্বাচনটাই একটা প্রশ্নের মুখে পড়বে, সরকার প্রশ্নের মুখে পড়বে, জাতি। ইতিমধ্যে আমরা দেখুন আমাদের ইন্টারন্যাশনাল লেভেলে কিন্তু আমাদের অ্যাকসেপ্টেবিলিটি অনেক কম এই মুহূর্তে, যার ফল কিন্তু আমরা আমাদের ইকোনমিতে, আমাদের ইনভেস্টমেন্টে সব পাচ্ছি। এটাকে যদি আরো খারাপ হয়ে যায়, তাহলে কিন্তু জাতির জন্য এটা একটা অশনি সংকেত। জি।